এই লেজ ছাড়া লালমুখ হনুমান পালাচ্ছিস কেন? আমার ভয়ে? কুঞ্জর পদযুগল থেমে যায়। লাল কালো মিশেলের হুডির পকেটে হাত গুজে খানিকটা ভাব নিয়ে পেছনে ফিরে এক পা দুপা করে এগিয়ে আসে। মুখ মুচড়ে বকে তার প্যাঁচা মুখ মিহি ভাইকে এগিয়ে গিয়ে নিরাপত্তার জন্য চাচির পাশে দাঁড়িয়ে বলে, রাতকানা প্যাঁচামুখো মিহি ভাই, আমি মোটো পালিয়ে যাচ্ছিলাম না, বুঝলা? তাই না? তাহলে এদিকে আয় তো, তোকে একটু আদর করব। আয় লক্ষ্মী ভাই। কুঞ্জ চোখ বড় বড় করে চায়। হঠাৎ ঝড়ের গতিতে দৌড় লাগালো মেন ফটকের দিকে। গলা চড়িয়ে বলতে থাকে, আদরের কথা বলে মারিবে তাই না? রাতকানা প্যাঁচামুখো মিহি খচ্চর কথাকার, আমি আম্মুকে বলে দেব তুমি গালে মেরেছ, পিঠে মেরেছ, কান মুলে দিয়েছ, ইয়া বড় ধমক দিয়েছ। আম্মু! আর শোনা যায় না তার কথা। চোখের অগোচরে চলে গেছে ছোট্ট কুঞ্জ। পারভিন বেগম হেসে দেয়, সাথে শিরিনও। মিহির হাসে না, গমগমে সুরে বলে, ও সত্যি সত্যি বলে দেবে এসব, আর ছোট চাচি সবটাই বিশ্বাস করে নেবে। পারভিন হাসি থামিয়ে ভ্রু কুচকে বলে, কুঞ্জ ছেলে মানুষ দেখে কণিকাও ছেলে মানুষই বিশ্বাস করবে? ও কিছুই মনে করবে না। তুমি ভুল জানো মা, ছোট চাচি সবটা বিশ্বাসও করবে, আবার মনে মনে বিদ্বেষ পুষে রাখবে। আমার মনে হয় কি জানো, ছোট চাচি আমাকে খুব একটা পছন্দ করেন না। সে আর আমি সমবয়সী, আমার ক্যারিয়ার আল্লাহর রহমতে ভালো, ওদিকে তার ছেলে এখনো বেকার, তাই একটু একটু হিংসে করে। বেশি না, একটু। কিন্তু ফারদিন ভাইকে অবশ্য বেশ ভালোই বাসে, শুধু আমার সাথে মনে হয় তার মশলা। এক নাগারে বলেই শেষ করে মিহির। পারভিন বেগমের চোখে মুখে চিন্তার রেখা। সত্যি কথাগুলো। শিরিন এত সময় চুপ থাকলেও এবার মুখ খোলে। ফারিনকে সোফায় বসিয়ে মিহিরকে উদ্দেশ্য করে বলে, ছোট মুখে বড় কথা মনে হবে, তবুও বলছি, ছোট চাচি ওরকম মোটেই না। তিনি খুবই বিচক্ষণ আর তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক, সাথে আমার দেখা একজন চমৎকার সুন্দর মনের মানুষ। আমি তাকে কখনো হিংসা বিদ্বেষ পোষণ করতে দেখিনি। আমাকে উনি যথেষ্ট স্নেহ করেন, ভুল করলে শাসন করেন, আবার স্নেহের সাথে বুঝিয়েও দেন। উনি অনেকটা নারকেলের মতন, ওপরে শক্ত ভেতরে মোলায়েম। মিহির সরাসরি তার পানে তাকায়। শিরিন হেসে চোখে আশ্বাস দেয়। পারভিন বেগমের চিন্তিত বদনখানি শিথিল হয়। ছোট বউ ঠিক বলেছে। কণিকাকে সেও চেনে সেই শুরু থেকে। শক্ত মনের আর স্পষ্টভাষী, তবে মনে প্যাচকোচ নেই। কুহেলির চাদরে মুড়ে থাকা সড়কে গন্তব্যহীন চলমান এক রিকশা। রিকশায় যাত্রী হিসেবে আহরণে এক কপতি। দুজনাই নিশ্চুপ। শশী নামক এক চঞ্চলা পাখি চুপচাপ বসে সেখানে আড়ষ্টতায় মোড়ানো। কানন কি করবে ভেবে পায় না। ফোনালাপে সে অনেক অনেক কথাই বলেছে গত রাতভর, অথচ সামনে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে ভেবে পায় না। আসার আগেও তো অনেক কিছুই ভেবে এসেছে, এটা ওটা বলবে, অথচ শেরনি দেখে কুপকাত। কানন হৃদ শব্দকোষে উকিঝুঁকি দিয়ে ভাব বিনিময়ের পন্থা খুঁজে হয়রান হয়। না পেয়ে চুপ থাকাকে শ্রেয় মনে করে। শশী চুপচাপ অন্যদিকে ফিরে, চশমার আড়ালে আর চোখে শের সাহেবের গতিবিধি তার নখদর্পণে কেমন করে চেয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। এভাবে কে তাকায় ভাই? পলকও ফেলছে না, আহাম্মকের মতো তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি হবে না? লজ্জা লাগবে না তার? শশী ঠোঁট কামড়ে হাসি আটকে কাননের দিকে ফিরে। কানন নজর সরায় না। শশী চাপা স্বরে ধমক দিয়ে বলে, এভাবে আহাম্মকের মতো তাকিয়ে আছো কেন? আমার মাথায় কি সিংহ গজিয়েছে? কানন মৃদু হেসে না বোধক মাথা নাড়ল। শশীর হাসি পায়। এ ছেলে এমন পাগল গোছের কেন? সে রাগও দেখাতে পারছে না। এভাবে মুগ্ধতার চাহনি দেখে রেগে থাকা যায়? সে চাদরে লুকিয়ে রাখা হাত বের করে কাননের হাতে চিমটি কেটে বলে, চোখ সরাও শের, কোথায় ডুবে আছো? শেরতাজালি। কানন চমৎকার হাসে। লাল নাকটা হাতের তালুতে ডলে বলে, তোমাতে ডুবে আছি জাদুকরানী শশী। শশীর গাল ভারী হয়। চলমান রিকশায় আগত সমসম কনকনে শীতের বাতাসের মাঝে উষ্ণতা ছড়িয়ে পড়ে তনু মনে। নজর লুকিয়ে মুচকি হাসলো। নেকাবের আড়ালে তার মিষ্টি হাসি শেরতাজের চোখে পড়ে না। সে শুধু পলক্ষীন তাকিয়ে থাকে। শশী অন্যদিকে ফিরেই বলে, এভাবে কে তাকায়? পরপুরুষ তো তাকাচ্ছে না শশী। শশী শক্ত কিছু বলতে নিয়েও বলে না। কি বলবে? এত ধুরন্ধর। তার কথা তাকেই ফিরিয়ে দিল। কাননের ইচ্ছে হয় শশীর কাঁধে হাত রাখতে, কিন্তু সে খেপে না যায় সেই ভয়ে রাখে না। সে দু হাতের তালু ক্রমাগত ঘর্ষণ করে বলে, খুব শীত পড়তেছে তাই না? রিস্কা থেকে নামি কোথাও, বেশ ঠান্ডা বাতাস লাগছে, তোমার ঠান্ডা লেগে যাবে তো। শশী কথা বলে না। কানন তার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলে, এই শশী, কথা বলছো না কেন? কি হয়েছে? আমি কি কিছু করেছি বলো? শশী মিছে বিরক্তির ভান করে কাননের দিকে ফিরে। কানন আস্তে ধাক্কা দিলেও সে দু হাতে জোরে তার বাহুতে ধাক্কা দিয়ে বলে, ধাক্কাচ্ছ কেন শের? আর তুমি কিছু করনি? বন্ধুকে বউয়ের পরিচয় দিতে তোমার কিসের কুণ্ঠাবোধ হলো?
কানন জিভে কামড় বসিয়ে হাসে, মাথা চুলকিয়ে মিনমিনে সুরে বলে, যদি বলতাম বউর জন্য এসেছি তাহলে তোমার সাথে পরিচয় হতে চাইতো, তাই বন্ধু বলে কেটে পড়তে চাইছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে এলে। সত্যি বলছি গো। শশী আর হাসি ধরে রাখতে পারে না, হালকা উচ্চ শব্দে শরীর দুলিয়ে খিলখিলিয়ে হেসে দেয় যেন এক চঞ্চলা কিশোরী। কাননও হেসে দেয় শব্দহীন। শশী হাসির মাত্রা কমিয়ে এনে এক হাতে কাননের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলে, তুমি একটা পাগল শের। কানন কিছু বলে না, তার প্রেমিক মনটা প্রেমিকাকে অনুভব করে ক্ষণে ক্ষণে। শশীও কিছু বলে না। আপন আলোয় চলতে থাকে তাদের গন্তব্যহীন রিক্সা। রাস্তার পাশে এক হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পেয়ে কানন বলে, শশী, হাওয়াই মিঠাই খাবে? শশী মাথা তুলে সোজা হয়ে কাননের বাহু ছেড়ে, ওটা খাওয়ার জিনিস? যত সব বাঁচামো, মুখে দিলেই তো হাওয়া, শুধু টাকা নষ্ট। এর থেকে 30 টাকায় বাদাম কিনে আরামসে খাওয়া যাবে। কাননের হাসি বিস্তার হয়। এত কিপটে রমণী। তারা রিক্সা থেকে নেমে আসে, ভাড়া মিটিয়ে রাস্তায় ফুটপাতে হাঁটে। লোক সমাগম কম, নিত্যদিনের ন্যায় আজকের শহর ব্যস্ত নয়, মানুষজনের ভিড়ও কম, তবে খুব বেশি নয়। কনকনে শীতকে উপেক্ষা করে অনেকে জীবিকা নির্বাহের জন্য বেরিয়েছেন। শীতকে দোহাই দিয়ে তাদের কাজ না করলে যে মুখে হাত যাবে না। কারণ শশী পাশ ঘেঁষে হাঁটছে। কানন একটু উসখুস করে উষ্ণ হাতটার মিষ্টি পরশে তার বরফ শীতল হাতটাকে গরম করতে, কিন্তু হাতটাই খুঁজে পাচ্ছে না। মেয়েটা চাদরের আড়ালে লুকিয়ে রেখেছে। কারণকে বাচ্চাদের ন্যায় ছটফট করতে দেখে শশী ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, ছটফট করছো কেন? ইমার্জেন্সি? ওয়াশরুমে যাবা? কাননের চোখের আকার বড় হয়, খানিকটা লজ্জাও পাইছি। মেয়েটা কি ভাবছে? সে তড়িঘড়ি মাথা নেড়ে বলে, না না, কোথাও যাব না, শুধু তোমার হাতটা একটু ধরি, খুব ঠান্ডা লাগছে বুঝলে। শশী ছোট ছোট করে চায়, গায়ের চাদর দেখিয়ে বলে, শীত করছে? তাহলে চাদর নাও। হাত দিয়ে কি করবে? থাক, দরকার নেই, তুমি খুবই আনরোমান্টিক শশী। মৃদু হেসে বলে কানন। শশী হাঁটা থামে রাগি চোখে চাইতে কানন হেসে সামনে পা বাড়ায়। শশী সেখানেই দাঁড়িয়ে থাকে ভ্রু কুচকে। কানন অনেকটা গিয়ে ফিরে চায়। শশী আসছে না দেখে ফিরে আসে। এই মেয়ে তো পুরাই একরোখা, কিচ্ছু বলা যাবে না, শুধু শুনতে হবে। সে এগিয়ে আসতেই শশী তার ডান হাত বাড়িয়ে দেয়। কত বড় অভিযোগ! সে নাকি আনরোমান্টিক। রোমান্টিকতার কতটুকু জানেন এই শের ওরফে ওন্দা বিড়াল? কানন শশীর বাড়িয়ে দেওয়া হাতের দিকে চেয়ে মুচকি হাসলো। আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নেয়। না, খুব একটা লোক নেই, যারা আছে একটু না ভালোই দূরে। কানন সুযোগে সদ্ব্যবহার করে বাড়িয়ে দেওয়া হাতটা নিজ হাতের মুঠোয় নিয়ে তড়িৎ গতিতে ঝুঁকে উল্টো পিঠে চুম্বন করে হাত ছেড়ে সামনে হাঁটা দেয়। শশী এবার নির্বোধ বনে যায়। কি ছিল এটা? তার মাথা যেন ফাঁকা হয়ে গেল নিমিষেই। হঠাৎ গা শিউরে ঝাঁকি দিয়ে স্বয়ংবৎ ফিরে পায় সে। সামনে হনহনিয়ে চলে যাওয়া শেরতাজালি কাননকে দেখে দৌড়ে যায়। কাছে এসে বাহুতে দুম করে একটা কিল বসিয়ে বলে, দেখতে ফিটফাট, অথচ ভেতরে সদরঘাট। তোমাকে আলামোলা ভেবেছিলাম, অথচ তুমি সে সুবিধার লোক না। বাদর ইতর কোথাকার, তোমাকে তো আমি জেলে পড়ে দেবো। জেল নামক কামরা যদি তুমি হও শশী, আমি শের হাসতে হাসতে বন্দী হয়ে যাব। শশী শান্ত চোখে চায় তার দিকে। দুজনে চুপচাপ হেঁটে যায় গন্তব্যহীন। কারো মুখে রা নেই। শশী চুপচাপ হাঁটে, তাকে অদৃশ্য দেয়ালে আগলে কানন তার পাশ ঘেঁষে হাঁটে। শশীর দিকে সামনে একটা ছোকরা এগিয়ে আসছে। কাননের কপালে ভাঁজ পড়ে। সে শশীর কাঁধে হাত রেখে নিজের দিকে এগিয়ে আনে। শশীর ব্যাপারটা বুঝতে বেশ সময় লাগে। বুঝে উঠতে একটু সুখ সুখ অনুভব হয়। না, লোকটা মন্দ নয়। শশী চলো, কোথাও লাঞ্চ ছেড়ে নেই, ক্ষুধা লাগেনি? কারণের কথায় শশীর ধ্যান ভঙ্গ হয়। নিজেকে ধাতস্থ করে বলে, লেগেছে তাই একটু একটু। চলো কোনো ভালো রেস্টুরেন্টে যাই, রিস্কাটা কি তবে? শশী তার জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে বলে, পকেটে খুব কানাকড়ি আছে দেখছি। খরচ করার জন্য উঠে পড়ে লেগেছো। খরচ বহন করতে পারবে তো? আমি কিন্তু খুব পেটুক, বুঝলে। সমস্যা নেই, ক্যাশ আছে, তবুও সমস্যা থাকলে কার্ড এনেছি সঙ্গে। কানন সহজ সরল গলায় বলে। শশী মৃদু হাসে। তোমার হাত খরচ আব্বু দেয়, তাই না? তুমি তো কোনো পার্ট টাইম জব করো না। কানন থমকায়। মুখায়াপব রকেটের গতিতে পরিবর্তন হলো যেন। চেহারায় প্রাণোচ্ছল ভাবটাও বিদায় নিয়ে পালিয়ে গেল। সে ছোট্ট করে না বোধক জবাব দেয়। শশী ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে বলে, আমি এটা টিউশনে করি বুঝলে, ক্লাস 6-এর একটা ছেলেকে পড়াই, মাসে 1000 দেয়, ওতে আমার হাত খরচ চলে যায়, আব্বুর ভরসায় থাকতে হয় না। কাননের মুখে আবারও হাসি দেখা দিল। শশী বুঝতে পারে হাসিটা আয়নার প্রতিবিম্বের মতো নকল। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি মন খারাপ করলে আমার কথায়, তাই না শের? দেখো, তোমাকে ছোট করার জন্য আমি বলিনি, বলেছি যাতে তুমি বুঝতে পারো। তুমি এখন ছোটটি নও যে বাবার কাছে হাত পেতে চকলেটে কেনার টাকা নেবে। তুমি চাইলে নিজের খরচ নিজেই বহন করতে পারো শের। এতে নিজেকে ছোট মনে হবে না, একটা আত্মবিশ্বাস আসবে যে আমি পারবো। তুমি বুদ্ধিমান ছেলে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সবেতে টপার ছিলে, অথচ এখন কনফিডেন্ট হারিয়ে ফেলেছো।
তুমি পারবে এই কথাটা তুমি বিশ্বাস করতে পারছো না। কানন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি চেষ্টা করছি শশী, টিউশনি ফ্রিল্যান্সিং, কিন্তু আপুর কঠোর নিষেধাজ্ঞা। সে মনে করে এসবে সময় নষ্ট হবে, তার সে অতটুকু সময় পড়াশোনায় মন দেই। আম্মু এমনটাই বলে, আমি মানা করলেই শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। বলে হাসার চেষ্টা করে শশী কিছু বলে না। ঈশ্বর সাহেব কষ্ট পেয়েছে বোধ করি। সে প্রসঙ্গ পাল্টে বলে, চলো শের, তোমায় ফ্রিতে ভুরিভোজ করাবো আজ। কানন প্রশ্নাত্মক চাহনিতে চাইলেন। শশী হেসে বলে, তোমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল তেহারি খাওয়াবো। বাড়ি ফিরে যাবে বলছো? মাত্রই তো এলো এখানে। বলতে বলতে থেমে যায় কানন। চোখে মুখে তার নাখোশ ভাব। সে তো ভেবেছিল আজ সারাটা বেলা দুজনে ঘুরবে ফিরবে, দুজন দুজনকে চিনবে, একান্ত সময় কাটাবে। এই মেয়ে এখনই পালানোর ফোন দিয়ে আসছে। সে রিক্সা থামিয়ে বলে, শাশুড়ি মায়ের হাতে তেহরি খেতে গিয়ে শ্বশুর আব্বার হুমকিতে পেট ভরতে চাই না। আদরের শশী বউ, চলো সামনে মোড়ে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আর সেখানে যাই। যাবে? শশী হেসে রিক্সায় চড়ে সাইডে বসে। কাননও পাশে উঠে বসে আগলে নেয়। কণিকা বেগম কোমরে আঁচল গুজে আদরের ছেলের এলোমেলো ঘর গুছিয়ে রাখতে ব্যস্ত। এলোমেলো বিছানায় গুছিয়ে টেবিলের বইপত্তর গুছিয়ে নেয়। রুম ঝাড়ু দিয়ে আলমারি খুলতে কাপড়ের স্তূপের আক্রমণ হয়। কণিকা বেগম বেজায় বিরক্ত হন। ছেলেটা এত অগোছালো যা বলার বাইরে। তিনি এলোমেলো সব কাপড় বিছানায় রেখে ভাঁজ করেন একে একে। তখনই ধরাম করে দরজা খুলে যায়। তিনি বিরক্ত গলায় বলেন, কুঞ্জ, এটা কেমন স্বভাব? সবসময় বাদরামি? আমার হাতের মার খাওয়ার শখ জেগেছে বুঝি? মায়ের বিরক্তে ঠাসা কণ্ঠে কুঞ্জ হাব ভাব পাল্টে নিল মুহূর্তে। তার বুঝতে বাকি থাকে না এখানে এখন কিছু বলা মানে বকা খাওয়া। সে কিছু না বলে বিছানায় উঠে বসে মায়ের হাতে হাতে কাজ করে দেয়। আনারি হাতে কাননের প্যান্ট ভাঁজ করে ধলামলা করে রাখে। কণিকা বেগম বাধা দেন না। করুক মন চাইছে। তিনি জিজ্ঞাসা করেন, কুঞ্জ, তোমার ভাই কোথায় গেছে জানো? কুঞ্জ কুটি কুটি দাঁত বের করে একটা হাসি দিল। কণিকা বেগমের বুঝতে পারে কুঞ্জ জানে তার ছোট ছেলেটা তার পাক্কা খবরি। সব খবর তার ছোট্ট পেটে গুড়গুড় করে। পুরো তাজমহলের ঘরে ঘরে কি হচ্ছে সব জেনে যায়। এই তো গত সপ্তাহে মিষ্টি ও ফারদিনের মাঝে হয়তো বা কিছু নিয়ে মৌলমানিন্দ্র চলছিল। পিচিটা সেই খবরও কিভাবে যেন জানতে পেরে কুলসুম বেগমের কানে পাচার করে দেয়। এ নিয়ে জলসাও কম হয়নি। পাশের বিল্ডিং এর একটা মেয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রায় ছাদে দাঁড়িয়ে হাই হ্যালো করে। সেটাও দেখে মেয়েটার ভাইকে বলে দিয়েছে। ভাবা যায়, তাদের 2 বাড়ি পরে এক বাসায় একটা বিড়ালে 4টা বাচ্চা হয়েছে। সেই খবর পেয়ে তাকে বলেছিল। আম্মু 4টা বাচ্চা ওর এইটুকু পেটে কিভাবে আটলো? আর জানো, বিড়ালের মা থাকলো বাবা নেই। আমার না বাচ্চাগুলোর জন্য কষ্ট হচ্ছে। বলে তার সে কি আহাজারি। পারে না বিড়ালের বাচ্চাগুলো দত্তক নিয়ে নিজে পাপ হয়ে যেতে। কণিকা বেগম হেসে ছেলের গালে একটা চুমু দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় গেছে শের সাহেব? শশী বউয়ের কাছে। কুঞ্জ বলেই হেসে দেয় কিটকিটিয়ে। কণিকা বেগম দীর্ঘশ্বাস ফেলল। অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছে। আসুক আজকে, কান টেনে ছিঁড়ে নিবে গাথাটার। তিনি কাপড় ভাঁজ করায় মন দেয়। কুঞ্জ মায়ের কোল দখলে নিয়ে গলা জড়িয়ে বলে, নানি বাড়ি যাবো না আমরা? ফারিন ফুপ্পিরা কালকেই যাবে। আমিও নানুর বাড়ি যাব। তোমরা তো সোনা চামচ মুখে নিয়ে বড় হওয়ার লাট সাহেব। আমার বাপের ভিটার ওইটুকু ঘরে তোমাদের দম বন্ধ লাগবে। না যাওয়াই উত্তম। কণিকা বেগমের স্বাভাবিক গলা। ছোট্ট কুঞ্জ বোঝে না সেই মর্ম কথা। তার স্মৃতির পাতায় নানির বাড়ির কিছুই নেই। কুঞ্জ তবুও বায়না ধরে। ছেলের বায়নাতে তারও মনটা আনচান করে সেই পুরনো সুরে গা ভাসাতে। একটু ছুঁয়ে দেখতে পুরনো দিনগুলো, সেই চিরচেনা রাস্তায় বাঘ ধরে হাঁটতে। শক্তপোক্ত কণিকা বেগমের চোখের পাতা সিক্ত হলো নোনা জলে। বাপের ভিটে তার পা পড়েনি বছর 8 হবে। মায়ের মৃত্যুর পরে বছরের মাথায় বাবাও ইহকাল ত্যাগ করেন। সেই বাবার মৃত্যুর 3 দিনের মাথায় ফিরে আসে। আর অমুখ হয়নি। তার ছোট 2 ভাই আছে। ফোন করে প্রায় হালচাল জিজ্ঞাসা করে, ঘুরে আসতে বলে। তিনি আশ্বাস দেন যাওয়ার, তবে যাওয়া হয় না। তাদের আসতে বলে, আপা, তোর শ্বশুর বাড়ির সবাই লাট সাহেব, আমরা ক্ষেতের কামলা। ওই ঈদ শহরে গেলেই দম বন্ধ লাগে। আর সবাই কেমন কইরা যেন চায়। তুই আয়, দোলাবাই ভাগ্নেরে নিয়া কয়টা দিন থাইক্কা যা। কণিকা বেগমের বুক ভারী হয়ে ওঠে নিমিষে। মা বাবা ছোট্ট 2 ভাইকে নিয়ে দিব্যি ছিল তারা। দারিদ্রের টানাপোড়ানে জর্জরিত হলেও সুখের কমতি ছিল না। তারপর কি হলো? ছোট্ট কিশোরী ভাগ্যক্রমে জুড়ে যায় এক লাট সাহেবের সাথে। তারপর তার ভিন্ন পথ চলা। ছেলের অলক্ষ্যে সিক্ত নেত্রযুগল মুছে নেয়। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, তোমার বাবা এলে তাকে বলো। পার্কে কপত কপতির মেলা বসেছে যেন। অধিকাংশই নিব্বানিব্বি। অনেকে অবশ্য পরিবার সমেত এসেছে। শশী বাদাম চিপোচ্ছে আর আশেপাশে কপতিদের দিকে আর চোখে চেয়ে মিটে মিটে হাসছে।
তার ভালোই লাগছে এসব মাখো মাখো টাইপ ভালোবাসা। ওই তো সামনে অল্প দূরত্বে দুজন লাভবার্স বসে। ছেলেটা তার বয়সী হবে, মেয়েটা 7-8 পড়ুয়া। ছেলেটা ওয়ান টাইম চায়ের কাপে ফু দিয়ে মেয়েটার মুখের সামনে ধরলে মেয়েটা চায়ের স্বাদ নিচ্ছে আর হেসে হেসে গল্প করছে। কি ভালোবাসা তাদের! শশীর চোখের কোণায় সজল হতে নিয়েও হয় না। সে হেসে নেকাবের আড়ালে বাদাম মুখে পুরে পাশে তাকালো। শেরমশাই মাথা নিচু করে বাদামের খোসা ছাড়াচ্ছে, মাঝে মাঝে দু একটা মুখে দিচ্ছে, বাকি সব তার হাতে ধরিয়ে দিচ্ছে। তার শেষ সাহেবও কম না। সে মৃদু হেসে তার বাবরি চুলের মুঠি আলতোভাবে মুঠোয় ভরে বলে, হঠাৎ এমন বেশ, শের সাহেব কি জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছো? শেরতাজ আলী কানন চমৎকার হাসলো। শশী এবার খেয়াল করে হাসলে ছেলেটাকে বেশ লাগে, যেন ক্যানভাসের রং বেরঙের তিত্তির আলতো ছোঁয়ায় সৃষ্ট এক হাস্যোজ্জ্বল আলোকচিত্র। সে তাৎক্ষণিক নিজেকে হারিয়ে ফেললো সেই হাসির মায়ায়। ছেলেদের হাসির মাঝেও মায়া লুকিয়ে খেলে বুঝি। এই হাসি দেখে সে যুগ যুগ কাটিয়ে দিতে পারবে। সম্মুখে তুড়ি বাজানোর শব্দে শশী ঘর থেকে বেরিয়ে আসে, হাতটাও সরিয়ে আনে। কাননের মুখাভাবে ভুবন ভোলানো হাসি আবারও ফুটলো যেন। কি দেখছো এমন করে? পাগল পাগল লাগে নাকি এমন বেশে? সেলুনে যাওয়া উচিত। মন্দ লাগছে না, তোমার পাগল পাগল হাব ভাব আর আলাবোলা চেহারার সাথে বেশ মানিয়েছে, তবে একটু কাটছাট প্রয়োজন। তাহলে চলো সেলুনে, তুমি দেখে দাও কতটুকু কাটছাট করতে হবে। বলেই কানন বাকি বাদাম পকেটে পড়ে শশীর হাত ধরে এক প্রকার টেনে তুলে পা চালায়। শশী বিচলিত হয়, এ কি পাগলি স্বভাব। সে পা চালিয়ে কথা গুছিয়ে বলে, সে তুমি মাঝে মাঝে কেমন যেন বিহেভ করো, অদ্ভুত। এভাবে কে টেনে আনে ছোট বাচ্চা তুমি? কানন মাথা চুলকে অপ্রস্তুত হেসে বলে, সরি, রাগ করলে যাবে না? শশী গম্ভীর মুখে ভেবে বলে, আচ্ছা চলো, তবে বেশি সময় নেই, সন্ধ্যা ঘনিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। কানন হেসে হাঁটা দেয়। কানন চেনা জানা এক জেন্টস পার্লারে নিয়ে যায় শশীকে। শশী মনে মনে ভেঙায়, বেটা লোকের আবার কিসের পার্লার? এরা পার্লারে কি করে? ফেসিয়াল, মেকআপ, গ্রুম লুক, পার্টি লুক, ব্লাবলা। শশী পুরো পার্লারে চোখ বুলিয়ে নেয়। দেয়ালে সেট করা একটা লম্বা ব্যানারে সব ধরনের সেবার ফর্দি টাঙানো। ফেসিয়াল করতে কত নিবে, হেয়ার কাট, মেসেজ, আরো অনেক। এমনকি ভ্রু প্লাক করারও প্রাইস সেট করা। শশী অবাকে চূড়ান্ত পর্যায়ে। ছেলেরাও ভ্রু প্লাক করে? বাহ বাহ, যুগে যুগে কি দেখতে হবে। এরই মাঝে একটা ছেলে চা ও পেঁয়াজুর প্যাকেট শশীর সম্মুখে রেখে বলে, ভাবি নিন। শশীর ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। অপরিচিত কারো আতিথেয়তা তার পছন্দ নয়। সে কাননের দিকে চায় শান্ত চোখে, তারপর সামনের কিশোর ছেলেটার উদ্দেশ্যে বলে, আমি অনেক দুঃখিত ভাইয়া, আমি নিতে পারছি না। শের সাহেবকে দিন, আমি মাত্র চা খেয়েছি, আর বাইরের খাবার আমি অ্যাভয়েড করি। শশীর ভদ্রসুলভ নাকচে ছেলেটা কি বলবে ভেবে পায় না। পার্লারে থাকা আরেকটা লোক কাননের বয়সী। কানন বলল তো তার বন্ধু। তিনি হেসে বলেন, ভাবি প্রথমবার এলেন, খালি মুখে তো বসতে দেব না। পেঁয়াজু না নিলে চা নিতে হবে, না এলে রাগ করব। শশী বেজায় বিরক্ত হয়। সে রাগ করলে তার কি? সে খানিক গরম চোখে কাননের দিকে চায়। কানন চেয়ারে বসে শশীকে লক্ষ্য করছিল। সে নীরব হুঙ্কারে সে সেকেন্ড ব্যয় না করে এগিয়ে এসে চা নিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও একটু আগে চাপান করলো, এখন ধরে বেঁধে গিলানো যাবে না, আমিই নিলাম। কাননের বন্ধু শিহাব স্বাভাবিকভাবেই নেয়। খুব বেশি সময় লাগে না। কাননের বন্ধু শিহাব কাননকে ফিটফাট বানিয়ে দেয়। মুখেও কি সব লাগিয়ে দিল। এখন বান্দার মুখখানি একটু গ্লো করছে, হয়তো বা অযত্নে ঢালা মুখখানি একটু যত্নে তরতাজা হলো। তারা পার্লার থেকে বেরিয়ে আবারও রিকশায় চড়ে বসে। কানন শশীকে জিজ্ঞাসা করে, এখন ঠিকঠাক লাগছে? শশী ভ্রু কুঁচকে তাকে পর্যবেক্ষণ করে, তারপর চশমা ঠিক করে বলে, খারাপ না, তবে একটু ভিন্ন রকম লাগছে। ও, এখন বাড়ি ফিরবে? এই শশী, চলো নদীর তীরে যাই। কারণের অতি আগ্রহের গলা। শশী তার বাহু দু হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, শের, তুমি পশ্চিমা দিগন্তে কোথায় বিবাহবসু দেখতে পাও? কুয়াশার চাদরে সিঁদুর রাঙা নীলাম্বর কই খুঁজে পাও? তোমার সঙ্গতা খুঁজে পারো অলিগুলিতে, তোমাকে আর একটু সময় দেখার অজুহাতে। শশী মুগ্ধ হতে গিয়েও হয় না। এ তো তারই পাগল শের। ইস, কুহেলির চাদর মুড়ানো অম্বরখানায় রামধনু উকি দিচ্ছে বুঝি। তারা 2 মোড় পরেই গন্তব্যে পৌঁছে যায়। রিকশার চাকা থেমে যায় শশীদের বাড়ির গেটের সামনে। শশী ব্যাগ চাদর সামলে নেমে পড়ে। কাননের দিকে ফিরে কিছু বলবে, এর আগে কানন নিজেই আত্মহনন করে বলে, আমি কিন্তু ভেতরে যাব না, এখান থেকে বিদায় দিয়ে দাও শশী। শশী মৃদু হাসে। ব্যাগের ভেতর থেকে একটা ডায়েরি বের করে। কোমর অবধি লোহার রডের বেড়ার ফাঁকে হাত গুলিয়ে নিজ কানন থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নেয় অনেক কষ্টে। হাতে একটু কাঁটা বিধে রক্ত বের হয়। শশী চাদরে মুছে ফুলটার ডাটি ডায়েরির ভেতর রেখে কাননের উদ্দেশ্যে বাড়িয়ে বলে, শের সাহেব, তোমার জন্য আমার তরফ থেকে প্রথম উপহার।
শেরতাজ আলী কানন হাতে নেয় না উপহার। রিকশা থেকে নেমে আসে, শশীর সম্মুখীন হয়ে দাঁড়ায়, জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে। শশী লম্বা, বেশ 5 ফিট 5 হবে হয়তো, তবুও কাননের কাছে যেন নিজেকে উচ্চতায় ছোট মনে হলো। ছেলেটার উচ্চতা কত, 6-এর কাছাকাছি হয়তো, বা শশী ভ্রু নাচে শুধায় কি। কানন হেসে শশীর হাতে হাত রাখলো, ঠান্ডা হাতের স্পর্শে কম্পিত হয় তনুমন। এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয় রগে রগে, যা চিল্লিয়ে বলে, শশী তুই ডুবে যাচ্ছিস মোহমায়ায়, ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছিস এই পাগলের পাগল পাড়ায়। উত্তেজনায় ঠাসা কানন শশীর হাত শক্ত করে ধরে বলল, শশী, এই গোলাপের কাঁটায় তোমার রক্তক্ষরণ হলো, অথচ বিরহ যন্ত্রণায় আমি তড়পালাম। ধন্যবাদ, তুমি ভালোবাসা দিয়েছো, আমি ভালোবেসে গ্রহণ করলাম। কানন শশীর হাত হতে উপহার গ্রহণ করে। শশী আর চোখে রিকশাওয়ালার দিকে চায়। ভদ্রলোকের মুখে চওড়া হাসি ফুটে আছে। শশী গলা খাকারি দিয়ে ব্যস্ত গলায় বলে, ফ্লার্টিং স্কিল দুর্দান্ত শের, ভালোবেসে দিয়েছি কখন বললাম, এমনি দিলাম। পুষ্প প্রাণের সখা, তুমি কাটার ক্ষত ভুলে পুষ্প অর্পণ করে ভালোবাসা নিবেদন করলে বোকা। শশীর লজ্জামাখা বদনখানি নিমিষেই বদলে গেল। তাকে বোকা বলল না। সে চোখ রাঙিয়ে চাইতেই কানন সব ভুলে কাচুমাচু মুখে মাথা চুলকায়। মিনমিনে সুরে সরি বলতে ভুলে না। শশী খিলখিলিয়ে হেসে তার গায়ের চাদরখানা কাননের কাঁধে রেখে বলে, শের সাহেবের গর্জন ফুরুত, চাদর গায়ে জড়িয়ে জলদি জলদি শাশুড়ি আমার কাছে ফিরে যাও। অন্ধকার হয়ে এসেছে, তার উপর আবার কুয়াশা। আর হ্যাঁ, পৌঁছেই আমায় কল করবে। পৌঁছানোর সাথে সাথে নইলে কিন্তু খবর আছে তোমার শের। তাকে সাবধান গীত শুনিয়ে শশী কেচি কলের গেট খুলে ভেতরে যায়। কানন হেসে চাদর নিজ গায়ে জড়িয়ে নিল। নাক টেনে শ্বাস নিতে ভোলে না। আহ, তার ঘরোয়া চাঁদের ঘ্রাণ। কানন রিকশায় উঠবে তখন হাজির হয় তার গল্পের ভিলেন ওরফে তার শ্বশুর মশাই। কানন ভারী অপ্রস্তুত হয়ে পড়ে। মহামান্য শের গৃহস্থের মুরগি পটাতে এসে ধরা পড়ে গেল। এখন তার কি হবে? বাঙালিরা অতিথি আপ্যায়নে বেশ রুচিশীল। বাড়িতে কুটুম্ব এলে তারা যেন তাদের আপ্যায়নে কোমর আঁচল বেঁধে নেয়। কণিকা বেগমও কোমরে আঁচল বেঁধে নিয়েছে। বাড়িতে ডাক্তার সালাউদ্দিন এসেছেন। মুর্তাজ আলী তাকে ফোন করে বলেছিল যে শেরতাজ-আলী ওখানে না যাওয়ার জন্য তালবাহানা করছে, তাই তিনি নিজেই চলে এসেছেন রুগী দেখতে। ভদ্রলোক ড্রয়িং রুমে সোফায় বসে কুঞ্জর সাথে গল্প করছে। তিনি চা বানিয়ে আনেন তার জন্যে। ভদ্রলোক হেসে ধন্যবাদ জানান। কণিকা বেগম প্রতি উত্তরে ভদ্রসুলভ হেসে বলেন, আঙ্কেল, আজ ডিনার না করলে যেতে দিব না, কিন্তু আন্টিকে সাথে আনলে যেতে দিতাম না। ডাক্তার সালাউদ্দিন চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে বলে, আচ্ছা, ডিনার সেরেই যাব। খুশি বৌমা? এখন বসো তো, কিছু কথা আছে তোমার সাথে। দাদু ভাই, তুমি ঘরে যাও তো একটু। শেষ কথাটা কুঞ্জকে উদ্দেশ্য করে বলে। কুঞ্জর যাবার ইচ্ছা না থাকলেও মায়ের শান্ত চাহনিতে সে উঠে চলে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসে, তবে সবার অলক্ষ্যে। অ্যাকোরিয়ামের আড়ালে লুকিয়ে কান পেতে রয়। কণিকা বেগম খানিক আতঙ্ক মনে বসে আছে। মাতৃমনে ভয়টা অস্বাভাবিক কিছু না। সালাউদ্দিন সাহেব বলা শুরু করেন, বেকারত্ব খুবই ভয়ঙ্কর ব্যাধি, বুঝলে? একজন বেকার ছেলেই জানে এর যন্ত্রণা। সকলের তুচ্ছ তাচ্ছিল্য, হেয় চাহনি, খোঁচা দেওয়া ধারালো বাক্য সকলের মস্তিষ্ক সহজভাবে নিতে পারে না। কেউ কেউ এসব শুনে নিজেকে শক্ত করে নিজেকে অনুপ্রেরণা দেয়, তো কেউ নিজেকে অযোগ্য ভেবে হীনমন্যতায় ভোগে। সকলের থেকে নিজেকে আড়াল করার চেষ্টায় থাকে, এই ভেবে যে দেখা হলেই তাকে ছোট করে কথা বলবে, বস্তা পচা সাজেশনের নামে তার দুর্বলতায় খোঁচা দিবে, আরও অনেক। তোমার ছেলে কানন তো এমনিতেই মেন্টাল হেলথ কন্ডিশনে ভুগছে, তার উপর মরার উপর খাড়াগা হিসেবে বেকারত্ব। তবে ও তোমাদের ফুললি সাপোর্ট পাচ্ছে বিদায় এখনও ভেঙে পড়েনি। বেকার ছেলে সবার কাছেই বোঝা, এমনকি পরিবারের কাছেও। কণিকা বেগমের চোখে মুখে মলিনতা। তিনি মলিন সুরে বলেন, কানন তো পড়াশোনায় টপ স্টুডেন্ট, সব ইয়ারে টপ ছিল। সেই ছেলে চাকরির জন্য পরিশ্রম করেও সফল হচ্ছে না। ব্যাপারটা কেমন দেখায় না? তোমার ছেলে কানন হয়তো বা চাকরি করতে চায় না, তাই সেভাবে চেষ্টা করছে না। হু নোস? কণিকা বেগম আশ্চর্য হন। কানন চাকরি করতে চায় না? তবে অবিশ্বাস্য চাহনি দেখে ডাক্তার সালাউদ্দিন হেসে বলেন, ওর নিজের উপর কনফিডেন্স খুবই নগণ্য, বুঝলে বৌমা? ও সবসময় নিজেকে একা ভাবে, আর আমার মনে হয় ও একা। থেমে আবারও বলতে শুরু করেন, বন্ধু নেই, বান্ধবী নেই, সে একা না। লাইফে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বন্ধুহীনা জীবন চিনি ছাড়া চায়ের মতো। লাইফে সব ধরনের বন্ধু থাকা ভালো, সে ভালো খারাপ, স্বার্থপর, জোকার, বোকা, যেমনই হোক। বন্ধু আমাদের অনেক কিছুই হাতে কলমে শিখিয়ে দেয়, যা বাবা মা বা শিক্ষক গুরুজনেরাও পারে না।
আমার এক বন্ধু আমাকে সিগারেট টানা শিখিয়েছে তো আর একজন তা ছাড়তে, একজন ইংলিশ বলা তো আর এক বন্ধু প্রেম। এখন বলো বন্ধু দরকার কিনা? কণিকা বেগম মাথা নাড়ল। ডাক্তার সালাউদ্দিন হেসে বলেন, কানন ছোট থেকেই সবার ভিড়েই একা ছিল। তার কিশোরী মায়ের অভিমানের সুরে নেচে কেঁদে বেড়াতো। তার অবুঝ কিশোরী মা নিজের অভিমানকে বড় করে। কলিং বেলের আওয়াজে থেমে যায় ডাক্তার সালাউদ্দিন। কণিকা বেগম সজল আঁখি যুগল মুছে নেয় সেই ফাঁকে। ব্যস্ততা দেখে মেন ফটকের দিকে এগিয়ে যায়। কুঞ্জ আড়াল থেকে বেরিয়ে আসে। ডাক্তার দাদু কথা ছাতার মাথা কিছুই বুঝেনি সে দৌড়ে গিয়ে মায়ের আগেই দরজাটা খুলে দিল। তবে ভাইকে দেখে তার উচ্ছ্বাস ভরা মুখ চুপসে যায়। ভেবেছিল বাবা এসেছে, সাথে তার ক্যান্ডিজ। কানন ভাইকে দেখে হেসে হাতে থাকা হাওয়াই মিঠাই বাড়িয়ে দেয়। কুঞ্জ লুফে নেয়। কোথায় গিয়েছিলে? ফোনটাও বন্ধ করে রেখেছো? মায়ের কণ্ঠে কানন সামনে তাকালো। খানিকটা জড়ো গলায় জবাব দেয়, ওই শিহাবের সাথে একটু বেরিয়েছিলাম আম্মু, ফোনে চার্জ ছিল না তাই। তুমি ঘুমিয়েছিলে তাই না বলে বেরিয়েছিলাম, সরি আর হবে না। কণিকা বেগম ছেলের দিকে তাকান। ছেলের পরিবর্তন নজরে আসে। চুল ছেটেছে, সাথে দাড়ি কোফো। এখন একটু মানুষ মানুষ ফিল আসছে। তবে গায়ে মেয়েলি চাদর দেখে জিজ্ঞাসা করে, শিহাবের সাথে ছিল তুমি? এই চাদর কার? মেয়েদের চাদর মনে হচ্ছে। মায়ের জাসুসি ঘেরা তীক্ষ্ণ দৃষ্টি, সাথে সন্দেহ ভাজন গলা। শের বিড়াল বনে গেল। ঢোক গিলে কিছু বলতে উদ্যত হবে। কুঞ্জ তার ভেতর বাম হাত ঢুকিয়ে বলে, ভাই মিথ্যে বলিস কেন? তুমি শশী বউয়ের সাথে ঘুরিতে যাও নাই? ফোনে যে কথা বললে। কানন চোখ পিটপিট করে চায় কুঞ্জর দিকে। এই সিসিটিভি ক্যামেরা কিভাবে জানলো? পরে মনে পড়ে তার ঘরেই তো ছিল। কানন ঢের লজ্জায় পড়ে। এভাবে হাটে হাড়ি ভাঙতে হলো বাদরটাকে। সে মায়ের দিকে কাচুমাচু চোরা চোখে চায়। কণিকা বেগম সামনে থেকে সরে ভেতরে আসতে দেন। কানন ভেতরে প্রবেশ করলে কণিকা বেগম বলেন, অসুস্থ শরীর নিয়ে বেরোতে হলো, তাও এই কুয়াশার মাঝে। কানন যেন একটু স্বস্তি ফিরে পেল। যাক, মা রেগে নেই। সে হেসে বলল, আই এম ফাইন আম্মু, দেখো ঘুরিয়ে ঘুরে হাঁটতেছি না, পায়ে ব্যথা নেই। তাকে থামিয়ে দিয়ে কণিকা বেগম বলেন, সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, তখন তো ব্যথায় উঠতেই পারছিলে না। কাননের মুখখানা চুপসে যায়। মন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে গিয়েছিল, তিনি জাদু করে সব ব্যথা ভ্যানিশ করে দিয়েছে। কথার মাঝে অন্য কারো গলায় কাননের কপালে ভাঁজ পড়ে। তার আওয়াজ লক্ষ্য করে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ডাক্তার সালাউদ্দিনকে দেখে কাননের চোখে মুখে বিরক্ত এসে ভিড় জমায়। সে মায়ের পানে ফেরে শান্ত চোখে। তারপর হনহনিয়ে ডাক্তার সালাউদ্দিনের হাতের চায়ের কাপটা কেড়ে নিয়ে সজোরে ফ্লোরে ফেলে দেয়। ডাক্তার সালাউদ্দিন হাসেন তার কাণ্ডে। কানন চিল্লিয়ে বলে, আম্মু, এই পাগলের ডাক্তার এখানে কি করছে? কণিকা বেগম ঘাবড়ে যায়। এগিয়ে যান ছেলের কাছে। ডক্টর সালাউদ্দিন হেসে বলেন, আমি পাগলের ডাক্তার হলে কানন তুমি কিন্তু পাগল। ডাক্তার সালাউদ্দিনের মুখে পাগল কথাটা সহ্য হয় না। কারণ এসে কিচেনে গিয়ে আরেক কাপে চা ঢেলে চিনি মিশিয়ে সালাউদ্দিনের দিকে বাড়ি অতি শান্ত গলায় বলে, শুনুন, আমি না পাগল নই। আরে ভাই, আজ তো ভালো মানুষ আমি, কোথায় পাগলামো করি যে আম্মু এই লোকটাকে এনেছো? কণিকা বেগম চোখ রাঙায় কাননকে। কানন মাথা নিচু করে নেয়। ডাক্তার সালাউদ্দিন হেসে বলেন, এই যে চায়ে চিনের বদলে লবণ ঢেলেছ। কানন দাঁড়ায় না আর হনহনিয়ে চলে যায় নিজ কামরায়। কুঞ্জ নাচতে নাচতে ভাইয়ের পিছু পিছু দৌড়ে হাওয়াই মিঠাই হাতে। কণিকা বেগম হতাশা মিশ্রিত গলায় ডাক্তার সালাউদ্দিনের কাছে ক্ষমা চান ছেলের আচরণে। ডাক্তার সালাউদ্দিন হেসে বলেন, আরে বৌমা, ক্ষমা চাইছো কেন? এর জন্যই তো আশা। আর আমার মনে হয় কানন ফাইন। তুমি শুধু ওর একটা সঙ্গী নিয়ে এনে দাও, দেখো তার সাথে মন খুলে কথা বলবে, নিজের দুঃখ আক্ষেপ উগরে দিবে, তারপর একদম নর্মাল। শশী বউকে আনো। লম্বা লম্বা পা ফেলে পায়চারি করছে কানন। কুঞ্জ চুপটি করে বসে আছে বিছানায়। ভাইয়ের থমথমে মুখাভাব দেখে কিছু বলার সাহস করে না। তবে পেটের ভেতর কথা রাখাও দায়। গুড়ুগুড়ু করছে তো। সে নিরাপত্তার জন্য দুগালে হাত রেখে বলে, ভাই, ওই ডাক্তার দাদু তোমাকে পাগল বলল, তুমি কি সত্যিই পাগল? আমাকে কামড় দেবে? কানন হাঁটা থামিয়ে ভাইয়ের দিকে তেড়ে আসে। কুঞ্জ বিছানার কিনারায় গড়িয়ে কমফোর্টারে আপাদমস্তক ঢেকে নেয়। কানন কমফোর্টার টেনে ধরে বলে, পালাচ্ছিস কেন? আমি পাগল? আয় তোকে কামড়ে দেবো, আয় বলছি। কুঞ্জ হেসে উঠে শব্দ করে। হাসতে হাসতেই বলে, ভাই প্লিজ মাফ করে দাও। কানন তার বলার ভঙ্গি দেখে নিজেও হেসে দেয়। তার বিক্ষিপ্ত মনটা ভালো হয়ে যায় হঠাৎ। কমফোর্টার সহ কুঞ্জকে কোলে নিয়ে ঘুরিয়ে নেয় কয়েক পাক। নরম বিছানায় ছুঁড়ে ফেলে বলে, পশু, তুই দিন দিন সত্যি বাদর হয়ে যাচ্ছিস।
কুঞ্জ বিছানায় দাঁড়িয়ে পেছনে ঘুরে পশ্চাৎ অংশ দেখিয়ে বলে, আমার কি লেজ আছে যে বলিস বাদর হচ্ছি? কানন ফিক করে হেসে দেয়। তার পশ্চাৎ দেশে আলতো চর দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে বলে, পশু তুই জেল ছাড়া বাদর। শশী বউর সাথে দেখা করতে গিয়েছিলাম, এই কথা মায়ের সামনে বললি কেন? কানন ভাইয়ের পেটের উপর বসে চুলগুলো টেনে বলে, বলেছি বেশ করেছি, আমাকে নিলে না কেন? আমার বুঝি শশী বউকে দেখতে ইচ্ছে করে না? কানন তার হাত জোড়া শক্ত করে ধরে বলে, আমার বউ আমি দেখব, তুই দেখে কি করবি? চুপ। কুঞ্জ কম না সে জোরালো যুক্তি দাঁড় করে সাথে সাথে, তোমার আম্মু আমার আম্মু, আমার আব্বু তোমার আব্বু। আব্বু পিৎজা চানাক চিপস আনিলে আমি অর্ধেক তোমাকে দিই না? তাহলে আব্বু তোমাকে শশী বউ দিলে তুমি কেন আমাকে দিবা না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।